দুর্নীতির সাথে কোনো আপোষ নয়, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। ঢাকায় 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু। রোদ ওঠায় ধান শুকাতে ব্যস্ত হাওরের কৃষক। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড। সিলেটে 8 জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 11 জনের। পঞ্চমবারের মতো রামপালে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। জাতীয় গ্রিডে যোগ হল 700 মিলিয়ন ইউনিট। আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায় প্রতিফলিত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না। রাজধানীর ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন সরকার প্রধান। মেধা, স্বচ্ছতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই কর্মচারীদের পদোন্নতি দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেশের 8 বিভাগীয় কমিশনার এবং 64 জেলার জেলা প্রশাসকদের অংশগ্রহণে শুরু হয়েছে 4 দিনব্যাপী ডিসি সম্মেলন, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদেরকে সততা, ন্যায়, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, যোগ্যতা হবে পদোন্নতির ভিত্তি। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেদিকে নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা করা সহ ডিসিদের বিভিন্ন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন কাজ করলেই জনগণ তার রায়ের সুফল পাবে। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন। এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এবারের ডিসি সম্মেলনে মোট 34টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। 6 মে শেষ হবে এই সম্মেলন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। টানা বৃষ্টির পর রোদের দেখা মেলায় স্বস্তি মিলেছে সুনামগঞ্জের হাওরপাড়ের কিষানির মনে। কয়েকদিন আগে কেটে আনা ধান, খড় এবং রোদে শুকাচ্ছেন তারা। পচা দুর্গন্ধযুক্ত এসব ধান এবং খড় রোদে বাতাসে শুকিয়ে কিছুটা যদি রক্ষা করতে পারেন, সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। এদিকে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, চেলা এবং খাসিয়ামারা নদীর পানি 24 ঘন্টার ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। জহিরুল ইসলাম খানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন সুনামগঞ্জের দেওয়ান গিয়াস চৌধুরী। আমার খেত গেছে পানি তলে ধান আনছি, তা চলে গেছে গিয়া, আমি এখন কিতা করতাম। সোনালী ফসল নষ্ট হয়ে যাওয়ায় এমন বিলাপ এখন সুনামগঞ্জের হাওরপাড়ের প্রতিটি ঘরে। একে তো ফসল তলিয়ে গেছে, তার উপর যেটুকুই বা আনতে পেরেছেন তাও পচে গেছে। তারপরও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিছুটা যদি রক্ষা করা যায়। আজকে লই দূরছি, একটু মনের মাঝে সাহস আইছে, কই দেখা যাক এডি লই আনি কিনো একটা দাঁড়া দরাইতে পারি, খাইতাম নি পারি। টানা 7 দিন বৃষ্টির পর রোদের দেখা মেলায় কৃষক কিষানীরা ব্যস্ত সময় পার করছেন ধান ও খড় শুকাতে। হাওরের প্রতিটি খলা এবং রাস্তায় এখন শুধু এমন চিত্রই চোখে পড়ে।
আবারও বৃষ্টি চলে আসবে কিনা সেই শঙ্কাও আছে তাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 4 দিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠান ভেজা আরো তো কি পানি হইব বাবা, এটা তো আর কইতারি না। বন্যা তো হইতে পারে, আমরা তো আর বাড়ি ঘর তো আমরা অসহায়ের মাঝে, আমরা তো হাওয়ারের মাঝে আমরা বাড়ি ঘর বাবা। ওখানে আল্লাহ যদি আমরা রক্ষা করে। আর সুনামগঞ্জের 12টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 154টি হাওর রয়েছে। আর পুরো জেলায় 2,23,000 হেক্টর জমিতে বুড়ো ফসলের আবাদ হয়েছে। তার মধ্যে 1,65,000 হেক্টর জমির ফসল উত্তোলন করা গেছে এখন পর্যন্ত। সরকারি হিসেবে 20,000 হেক্টর জমির ফসল একেবারে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। বাঁধ দেওয়ার কারণে আর পানি যাইতে পারে না। এই মেঘের পানি আমাদের এই হাওরটা ডুবিয়ে গেছে। যদি একটা সুইচ গেট থাকতো তখন মানে ক্ষতিটা মানুষের হইতো না। যদি নদীর খাল বিলগুলা খনন হইতো তাহলে পানিগুলা সহনশীল হইতো। এখন এই ভরাটে পানিগুলা একটা বৃষ্টিতে বইরা যায় বিলগুলা এবং নদীগুলা। আমরা চাই দ্রুতভাবে এই খাল খনন এবং নদী খনন, হাওর খনন কীভাবে করা যায়, এটা সরকারের প্রতি আমরা 1 নম্বর দাবি। আগাম বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ হাওর। এর ফলে ধ্বংস হয়েছে কৃষকের এই সোনালী ধান, বোরো ধান। এর ফলে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। নতুন করে যাতে আর কাউকে নিঃস্বের তালিকায় অন্তর্ভুক্ত হতে না হয় সেজন্য পরিকল্পিত বাঁধ ও স্লুইস গেট নির্মাণ এবং নদী ও খাল খননের দাবি জানিয়েছেন কিষানীরা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, দেখার হাওর, সুনামগঞ্জ। এদিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর অঞ্চলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। সকালে হবিগঞ্জ বানিয়াচং উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে 2 মেট্রিক টন ধান সংগ্রহ করে উপজেলা খাদ্য অফিস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর জেলার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 8 লাখ মেট্রিক টন। নীতিমালা অনুযায়ী এবছর একজন কৃষক সর্বোচ্চ 3 টন করে ধান সরবরাহ করতে পারবেন। তবে এখন পর্যন্ত হাওর অঞ্চলের ধান কাটা হয়েছে প্রায় 60%। ধান ঘরে তোলার আগেই সরকারের এই ধরনের সিদ্ধান্তে কৃষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 6 মে থেকে কার্ডের মাধ্যমে 3 মাসের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পাশাপাশি কৃষকদের পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে 100 দরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু, ভ্যান গাড়ি, সেলাই মেশিন সহ ক্ষুদ্র ব্যবসায়ে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়। এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর ঢাকার রমনায় অফিসার্স ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে দায়িত্বশীল ও স্বাধীন সাংবাদিকতা দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথকে আরও সুগম করে। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিন আগে নোয়াব গিয়েছিলেন দেখা করতে। উনি নিজে স্পষ্টভাবে বলেছেন যে কোনো গণমাধ্যমে সরকারের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কেউ ডিকটেট করে কল দিবে না। আমরা নির্বাচনী ইস্তেহারে বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে, বস্তুনিষ্ঠ সমালোচনাকে সম্মান স্বাগত জানায়। গণমাধ্যমের উপর আগ্রাসন রোধে গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরবিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে বিএনপি। কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করার ঘটনায় থানা ঘেরাও করে মব সৃষ্টির অভিযোগ উঠেছে। কাইয়ুমের সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশ জানায়, দুপুরে কুমিল্লা শহরে নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা থানায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করা শুরু করে। পরে বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় তারা। কোন মামলায় কাইয়ুমকে আটক করা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি।
সড়কে প্রতিনিয়তই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আজও সড়কে ঝরেছে 11টি তরতাজা প্রাণ। সিলেট ট্রাক এবং পিকআপের সংঘর্ষে 2 নারীসহ 8 জন নিহত হয়েছেন। তাদের সবাই ছিলেন নির্মাণ শ্রমিক। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ এবং কুমিল্লায় আরও 3 জনের প্রাণ গেল। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। রবিবার ভোরের আলো ফুটতেই সিলেটের সড়ক তাজা রক্তে রঞ্জিত হয়েছে। জেলার দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ গেছে 2 নারীসহ 8 জনের, আহত হয়েছে আরও কয়েকজন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে কাঁঠাল ভর্তি একটি ট্রাক সিলেটে যাচ্ছিল। প্রতিমধ্যে তেলিবাজার এলাকায় যাওয়ার পর ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই সুনামগঞ্জের দিরাই উপজেলার মোহাম্মদ সুরুজ আলী, একই উপজেলার মোসাম্মদ মুন্নি, মোহাম্মদ ফরিদুল এবং সিলেটের জালালাবাদ থানার মোহাম্মদ বদরুল সহ 8 জন নিহত হয়েছে। আর খাগড়াছড়ি থেকে একটা ট্রাক সিলেটে যাচ্ছিল কাঁঠাল বোঝায়, তো এটা ওই প্রথমে তেলিয়াহাওড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় পরডেডি 4 জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায়। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার বাসা তো এখানে জীবত আসলা হসপিটালে মারা গেছে। অ্যাক্সিডেন্টের খবর শুনে আইয়ার দিকে আমার বাইরে আসা। এর আগে একবার বলেছিল যে তারা এই ডালাই পিকআপগুলো যাবে আলাদা এবং মানুষ যাবে আলাদা, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে এটা আবার হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় বেনিপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এছাড়া কুমিল্লায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালিদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। চলতি বছরের এপ্রিলে আবারও উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এ নিয়ে পঞ্চমবারের মতো বিদ্যুৎ কেন্দ্রটি 1 মাসে 700 মিলিয়ন ইউনিটের বেশি উৎপাদনের মাইল ফলক স্পর্শ করল। গত এপ্রিলে 760 মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে, যা দেশের মোট উৎপাদনের 9%-এরও বেশি। সংশ্লিষ্টরা জানান, এপ্রিলে কেন্দ্রটি গড়ে 80% প্ল্যান্ট লোড ফ্যাক্টর বা সক্ষমতায় পরিচালিত হয়েছে, আর সপ্তম সপ্তাহে 97% সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে। বর্তমানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দক্ষ বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারা পরিচালিত হচ্ছে। দেশে একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জের একটি ব্যাংকের শাখায় তালা দিয়েছেন গ্রাহকরা। দুপুরে খাতুনগঞ্জের ইউনিয়ন ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। এর আগে খাতুনগঞ্জের কয়েকটি ব্যাংকের শাখার সামনে 2 শতাধিক গ্রাহক ব্যাংকের সামনে অবস্থান নেয়। বিক্ষোভের এক পর্যায়ে ব্যাংকের আমানতকারীরা গ্রাহকদের জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে ব্যাংকের শাখার গেইটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় গ্রাহকদের একটি অংশ পাশে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখায় বিক্ষোভ ও তালা ঝুলিয়ে দেবার চেষ্টা করে। পুলিশের বাধায় গ্রাহকরা তালা দিতে পারেনি। গ্রাহকদের অভিযোগ, দেশে একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেবার দাবি তাদের। চট্টগ্রামে পাহাড়গুলোতে বৈধ ও অবৈধভাবে বাস করছেন লক্ষাধিক মানুষ, আর রেলওয়ের মালিকানাধীন 7টি পাহাড়ে অবৈধ স্থাপনা রয়েছে 5000-এরও বেশি। ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে বসবাসকারীদের মৃত্যুর হাতছানি প্রতিনিয়ত তাড়া করে। প্রবল বর্ষণ হলেও এসব বাসস্থানগুলো ছাড়তে চান না চট্টগ্রামের পাহাড়ে বসবাসকারীরা। জেলা প্রশাসন জানায়, বর্ষাকে সামনে রেখে পাহাড় থেকে অবৈধভাবে থাকা মানুষদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। এর পাশাপাশি রেলওয়ে সহ বিভিন্ন সংস্থা তাদের পাহাড় থেকে সরিয়ে দিতে কার্যক্রম শুরু করেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বড়পাড়া গ্রামে কাজ করার সময় জমির নিচ থেকে বিকট শব্দ পাওয়ার অভিযোগ করেছেন এক কৃষক। ঘটনাটি জানার পর গ্রামের অন্য কৃষকেরা এসেও ঘটনার সত্যতা পেয়েছেন। কৃষক অশোক আলী জানান, বেশ কিছু মাস ধরেই মাঠে কাজ করার সময় তিনি বিকট শব্দ পাচ্ছেন। মাটি কাটা শুরুর পর শব্দের তীব্রতা আরও বাড়তে থাকে। নিচে থেকে পানির সাথে বুদবুদও বের হয়। ওই কৃষকের ধারণা, মাটির গভীরে তেল বা গ্যাস থাকতে পারে। পরে গ্রামবাসী 999-এ ফোন দেবার পর ঘটনাস্থলে পুলিশ আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছের রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। 9 মাসে কাপ্তাই হ্রদ থেকে 10,000 মেট্রিক টন মাছ বিএফডিসি ঘাটে বিক্রির পর সরকারি কোষাগারে জমা পড়েছে
22 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 4 কোটি টাকা বেশি। রাঙামাটি থেকে ফজলে ইলাহির পাঠানো রিপোর্ট। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুত ও ভারসাম্য রক্ষার স্বার্থে 24 এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে 3 মাসের নিষেধাজ্ঞা। এই সময়ে মাছ ধরা, বাজারে বিক্রির ওপর কঠোর নজরদারি করা হচ্ছে, যা মাছের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিষেধাজ্ঞা শুরুর আগেই কাপ্তাই হ্রদ থেকে পাওয়া মাছ বিক্রি করে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে। বিএফডিসির তথ্য মতে গত 9 মাসে এই হ্রদ থেকে প্রায় 10,000 মেট্রিক টন মাছ অবতরণ করা হয়েছে বিএফডিসি ঘাটে। আমাদের বিভিন্ন জায়গায় মনিটরিং সিস্টেমটাও আমরা একটু করেছি, গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, যাতে করে আমরা যাতে সঠিকভাবে আমরা মাছগুলো অবতরণ করতে পারি এবং যার ফলে আমরা যাতে রাজস্বটাকে আমরা বৃদ্ধি করতে পারি। এদিকে সরকারের রাজস্ব বাড়লেও পরিবর্তন হচ্ছে না শ্রমিকের জীবনমান। নিষেধাজ্ঞাকালীন সময়ে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সহ অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি শ্রমিক ও ব্যবসায়ীদের। আমাদের একমাত্র দাবি হলো যাতে লুইকটা সুষ্ঠুভাবে পাহারা দেয় বিএফডিসি, কারণ বর্তমান যে পাহারা দিচ্ছিল গতবারে অনেক মাছ পাচার হয়েছে। বিএফডিসি নিজে জানে, ওরা ধরছে, ওরা নিলাম দিছে। আর আরেকটা দাবি হলো মাছগুলো যাতে নিলাম না দেয়। যতক্ষণ আমরা চাকরি করে তখন আমাদের পেট চলে, কিন্তু আমরা 3 মাস বসে থাকি, এই ব্যাপারে বিএফডিসি কোনো উদ্যোগ নেয় না, আমাদের মালিক পক্ষ কোনো উদ্যোগ নেয় না। ওরা আমাদেরকে কেউ মাথায় না, কেউ আমরা মানুষ চাকরি দেয় না, আমরা নিয়ে আমরা বড় দুঃখ থাকি, বড় কষ্ট করে চলি। মাছ আহরণে নিষেধাজ্ঞা চলাকালে কঠোর মনিটরিং চালানো হলে হ্রদের মৎস্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুপুরে শহরের শেখের ভিটা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী বাসিন্দারা। এ সময় তারা দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন অবরোধ করেন। এছাড়াও জামালপুর মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কও অবরোধ করেন তারা। ভুক্তভোগীরা এ সময় জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই পৌর শহরের শেখের ভিটা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় 3,000 পরিবার দুর্ভোগে থাকেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে 1 ঘন্টা পর ট্রেন ও সড়ক অবরোধ তুলে নেন বাসিন্দারা। অতিবৃষ্টি এবং উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরও 200 হেক্টর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। কষ্টে ফলানোর সোনালী ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ফসল বাঁচাতে প্রতিদিনই তারা বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন। তবে পানি বৃদ্ধি পাওয়ায় কোথাও বুক পানি, আবার কোথাও কোমর পানিতে নেমেই ধান কাটতে হচ্ছে তাদের। চাঁদপুর কুমিল্লা সড়কের 2 পাশে জুড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কয়েকশো অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন। সকাল থেকে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাবুরহাট পর্যন্ত এবং শাহরাস্তি উপজেলার খাজুরিয়া এলাকা পর্যন্ত বিস্তৃত এই অভিযান চালানো হয়। সপ্তাহব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দেওয়া হয়। কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একদিকে নদী ভাঙ্গন বেড়েছে, অন্যদিকে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পড়েছে হুমকির মুখে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নানান শ্রেণী পেশার মানুষ কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে মানববন্ধনে অংশ নেন। এবার ফুটবলের খবর। নওগাঁয় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। দুপুরে শহরের নওজোয়ান মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহেদুল ইসলাম ধলু। টুর্নামেন্টে জেলার 11 উপজেলার 11টি বালক দল এবং 11টি বালিকা দল অংশগ্রহণ করবে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। দুর্নীতির সাথে কোনো আপোষ নয়, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। ঢাকায় 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু। রোদ উঠায় ধান শুকাতে ব্যস্ত হাওরের কৃষক, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সিলেটে ৮ জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 11 জনের। পঞ্চমবারের মতো রামপালে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড, জাতীয় গ্রিডে যোগ হলো 700 মিলিয়ন ইউনিট। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।